আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দিলাম। দেখো, আজ আমরা গণিত আর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা বিচিত্র স্বাদ এই কবিতাটি পড়ব, আর হাতে কলমে 1 থেকে 5 এইগুলো দেখে নেব। আর গণিতের 64 পারা থেকে 68 পাতা পর্যন্ত যা যা অঙ্ক আছে ভালো করে বুঝে নেব। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব, তাই চ্যানেলটাকে সঙ্গে রেখো। যদি আজকে ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো, আজকে কবিতাটা শুরু করছি। দেখো, বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা প্রথমে কবিতাটা ভালো করে পড়ব। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তাড়া হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পড়ায় না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি। একটু বেশি রাত হতে না হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়লা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। দেখো, গোটা কবিতাটা পড়িয়ে দেওয়া হলো। এরপরে এখানে হাতে কলমে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে, তোমরা পড়বে। আমরা সরাসরি এই প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দেখো, হাতে কলমে প্রশ্নের উত্তর। সহজ পাঠ বইটির লেখকের নাম কি? উত্তর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? উত্তর হবে 1913 সালে। তারপর 3 প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। পাঠশালা শব্দটির সমার্থক শব্দ লেখো। উত্তর হবে পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। 3-2 কোশ্চেনটা হচ্ছে, কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? উত্তর হচ্ছে পাঠশালায় পড়তে যায়। 3 প্রশ্নটা, পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? কথকের ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো জিনিস ফেরি করে। সারাদিন শেষে ফেরিওয়ালা ফেরার পথে কি দেখতে পায়? সারাদিন শেষে বাড়ি ফেরার পথে কথক দেখতে পায় কোদাল দিয়ে বাবুদের ওই ফুলবাগানের মালি মাটি কোপায়। ফেরিওয়ালা মালি কিংবা পাহাড়ওয়ালা জীবনের স্বাধীনতা কথককে কিভাবে আকর্ষণ করে? কথকের ইচ্ছে করে ফেরিওয়ালা মালি বা পাহাড়ওয়ালার মতো স্বাধীন হয়ে থাকবে।
রাতের বেলায় জানলা দিয়ে বক্তা কি দেখে, কাকে দেখে? রাতের বেলায় জানলা দিয়ে বক্তা পাগড়ি মাথায়, লণ্ঠন হাতে পাহাড়ওয়ালাকে দেখে। পরের প্রশ্ন, 3-4টি বাক্য উত্তর দাও। মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলো কি কি? দেখো, উত্তরটা হবে মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলো হলো, 1 নম্বর, বক্তা যখন ছুটির পরে বাড়ি ফেরে তখন মালি কোদাল নিয়ে বাবুদের ওই ফুলবাগানে মাটি কোপায়, অর্থাৎ তখনও মালির ছুটি হয় না। 2 নম্বর হচ্ছে, মালি গায়ে মাথায় কত ধুলো লাগছে, কেউ তাকে বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলো লাগলে মা তাকে বকবে এবং ধুলোবালি ধুইয়ে দিয়ে পরিষ্কার জামা পরিয়ে দেবে। পরের প্রশ্ন, ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলি বক্তাকে আকর্ষণ করে? উত্তর হবে, ফেরিওয়ালা চুরি চাই, চুরি চাই হাঁক খুব আকর্ষণ করে বক্তাকে, কারণ সাধারণত শিশুরা বেশি অনুকরণ করতে শেখে এবং সুর করে এই ডাক শিশুরা অনায়াসে বলতে পারবে। তাছাড়া পুতুলের ঝুড়ি নিয়ে 10টা 10:30টা যখন খুশি ফেরিওয়ালা যেখানে খুশি যেতে পারে, এই স্বাধীনতা বক্তাকে ভীষণ আকর্ষণ করে। পরের প্রশ্ন, বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো। উত্তর হচ্ছে, বক্তা অর্থাৎ এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিশু ছিলেন তখনকার কলকাতার রাত ছিল অনেক বেশি অন্ধকারময়। তখন অলিতে গলিতে এত উজ্জ্বল বিদ্যুতের আলো ছিল না। তখনকার দিনে গলি ছিল অন্ধকার, লোক চলাচল ছিল না বললেই চলে। গ্যাসের আলো জ্বলত মিটমিট করে। পাগড়ি পরা পাহাড়ওয়ালা হাতে লণ্ঠন নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। পরের প্রশ্ন কি আছে দেখি, চারের প্রশ্নটা, কবিতায় কথকের নানা রকম স্বাদের যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। দেখো, কবিতায় কথক প্রথমত ফেরিওয়ালা হতে চেয়ে পথে পথে যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি বাগানের মালির মতো কোদাল নিয়ে ফুলবাগানের মাটি কোপাতে চান এবং গায়ে মাথায় ধুলোবালি মাখা অবস্থায় সারাক্ষণ থাকতে চান। তৃতীয়ত, তিনি পাহাড়ওয়ালা সেজে লণ্ঠন হাতে সারা রাত গলির ধারে আপন মনে জেগে থাকতে চেয়েছেন। প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা দেখে নেব কয়েকটা বাক্য রচনা আছে। কোদাল, পাগড়ি, কুলি, খুশি, ফেরিওয়ালা। দেখো, বাক্য রচনা তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো। এখানে একটা তোমাদের সাহায্য করা হয়েছে। কোদাল, মাটি কোপানোর জন্য কোদাল দরকার। পাগড়ি, অনেক ডাকাত দল মাথায় পাগড়ি বেঁধে ডাকাতি করে। গলি, গলি রাস্তায় পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে। খুশি, স্কুলের ছুটি পেয়ে ছেলেরা সব খুশি হলো। ফেরিওয়ালা, ফেরিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করে। বাংলাটা আমাদের এখানেই শেষ করছি। এরপর আমরা গণিতে দেখে নেব 64 পাতা থেকে 68 পাতা পর্যন্ত কী কী পড়া আছে, সেগুলো কীভাবে করতে হবে একবার চোখ বুলিয়ে নিই। দেখো, তোমাদের গণিত বইয়ের 68 পাতায় পাশাপাশি 2টো বছরের ক্যালেন্ডার রয়েছে। 2010 সালের ক্যালেন্ডার আর 2011 সালের ক্যালেন্ডার। প্রত্যেকটি ক্যালেন্ডারে 12টি করে মাস আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজব। 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট 12টি মাস, আর 11 সালের ক্যালেন্ডারেও দেখছি 12টি মাস। আমরা কি জানি 12 মাসে 1 বছর হয়? তাহলে 1 বছরের মোট যদি 12টা মাস হয়, 2 বছর কত হবে? আবার 12 যোগ হবে, 12 আর 12 যোগ করলে হচ্ছে 24, বা 12 দুগুণে 24। 3 বছর কত হবে? 12, 12, 12, 3 বার 12 যোগ করতে হবে, হবে 36। 4 বছরে 48, 5 বছরে 60 হবে। দেখো, প্রত্যেক বছর 12, 12, 12, 12 হচ্ছে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারছি? 12 ঘরের নামটা শেখানো হচ্ছে না তো? ঠিক তাই হয়েছে। দেখো, বারবার বারবার একই সংখ্যা যোগ করাকে আমরা সংখ্যায় বলি গুণ করা। এক্ষেত্রেও তাই হয়েছে। দেখো, 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাথে 84,
তারপরে 96, তারপরে 108, 120, 132, 144। প্রতিবার কিন্তু 12 করে বেড়েছে। এবার আমরা হাতে কলমে যাচাই করে নিই। 21টি লম্বা পেন্সিল নিলাম। প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তারপরে একটি পেন্সিল পাশাপাশি রাখলাম। নিচের ছবির মতো কটা ছেদবিন্দু পেলাম দেখো তো? 11টা ছেদবিন্দু পেলাম। তাহলে 11 1-কে 11, বুঝে গেল? এবার দেখো আরও যদি একটা পেন্সিল রাখি তাহলে আরও 11টা ছেদবিন্দু পাচ্ছি, হয়ে যাচ্ছে 22, মানে 11 2 22। অনুরূপভাবে 11 3 33 বা 11 4 44, এরকমভাবে বাড়তে বাড়তে থাকবে। এবার 10টা যদি সাজিয়ে দিই, 11 10 110। এবার দেখো একটা নতুন খেলা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 করে সাজানো রয়েছে। আর কি আছে দেখো, সায়রা আজ নতুন খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর 13তম ঘরে কমলা, আর 14তম ঘরে নীল, আর 15তম ঘরে হলুদ দাগ দেবে। তাহলে কমলা দাগ কটা দিয়েছে দেখো? 4টে কমলা দাগ পড়েছে, 4টে নীল দাগ পড়েছে, 4টে হলুদ দাগ পড়েছে। ঠিক আছে? তাহলে প্রথম কমলা 13তম ঘরে দিয়েছে একটা দাগ, আর 13 আর 13 26তম ঘরে একটা দাগ দিয়েছে, আর 13 13 13 39 ঘরে একটা দাগ দিয়েছি। তার মানে আমরা কি জানতে পারছি? 13 ঘরে এখানে শেখানো হচ্ছে। 13-র সঙ্গে 13 যোগ করলে 26, তার সঙ্গে আবার 13 যোগ করলে 39, পরপর 52 65 78, 78-র সঙ্গে 13 যোগ করলে 91, তার সঙ্গে 13 যোগ করলে 104, 117, 130, 143, 156। এগুলো 13 12 156, 12 পর্যন্ত নাম তো আমরা সহজেই বলতে পারি। মনে রাখবে, বারবার একই সংখ্যা যোগ করাকে সংক্ষেপে আমরা গুণ করা বলা হয়। এভাবে আমরা 13 ঘরের নামতাটা ভালো করে আমরা বুঝতে পারবো, দেখতে পাবো কীভাবে আমরা কাজগুলো করছি। দেখে নাও তোমরা, এইভাবেই তোমাদের গণিত বইয়ের ছকটা তোমরা পূরণ করবে। এবার দেখো নীল দাগ দিয়েছে 14তম ঘরে। দ্বিতীয় নীল দাগ দেবে কবে? 14 আর 14 যোগ করলে 28তম ঘরে। তৃতীয় নীল দাগ কবে দেবে? 14 14 14 যোগ করলে 42তম ঘরে। ঠিক আছে? এভাবে আমরা ছকটা পূরণ করব। 14 ঘরের নামটা আমরা দেখে নেবো, এখানে রয়েছে। আর এদিকে রয়েছে 15 ঘরের নামটা। 14 1 14, 14 2 28, 14 3 42, 14 4 56, 14 5 60, 14 6 84, 14 7 98, 14 8 112, 14 9 126, 14 10 140, 14 11 154, 14 12 168। এদিকে 15 ঘরের নামটাও সেরকমভাবে তোমরা মুখস্থ করে নেবে। 15 1 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 8 120, 15 9 135, 15 10 150, 15 11 165, 15 12 180। দেখো প্রত্যেকবার কিন্তু 15 15 15 করে বেড়েছে 15 ঘরের নামতার ক্ষেত্রে। আর এদিকে 14 14 14 করে বেড়েছে 14 ঘরের নামতার ক্ষেত্রে। প্রতি ক্ষেত্রেই একই কথা বলা হচ্ছে। বারবার যখন একই সংখ্যা যোগ করা হচ্ছে তাকে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে গুণ করা। তোমরা এই নামতাগুলো ভালো করে পড়বে, তোমাদের পরবর্তীকালে অনেক কাজে আসবে। দেখে নাও তোমরা। আমরা এবার পরের পাতা চলে যাচ্ছি। 72 পাতায় মার্বেলের খেলা। শম্পা, শম্ভু, রেহানা ও রাজু মাঠে যেতে পারেনি, বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা 4 জন বসে ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙা আছে। ঠিক করেছে 10 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় 15টি করে মার্বেল রাখবে। এবার দেখো কিভাবে তারা রাখছে 10-15টি করে মার্বেল কোথায় কোথায় রাখবে, সহজভাবে আমরা বুঝে নেব। শম্পা 15 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 9টি ঠোঙায় রয়েছে 15টি করে মার্বেল, 5টি ঠোঙায় রয়েছে 14টি করে মার্বেল, আর 4টি ঠোঙায় রয়েছে 13টি করে মার্বেল। তাহলে সে কটা ঠোঙা ভর্তি করেছে দেখো? 9 5 14 আর 4 18। সে 18টি ঠোঙায় মার্বেল রেখেছে। এবার কত মোট মার্বেল লেগেছে? 9টি ঠোঙায় প্রতিটি করে 15টা করে, 15 9 135, 14টি করে 5টি ঠোঙায় 14 5 70, আর 13টি করে 4টি ঠোঙায় 4 13 52। সব করে যোগ করলে হচ্ছে 257টি মার্বেল মোট রেখেছে। শম্ভু কী করেছে দেখো? শম্ভু 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করেছে। এই 21টি ঠোঙার মধ্যে 11টি ঠোঙায় রেখেছে 15টি করে মার্বেল, আর 7টি ঠোঙায় রেখেছে 12টি করে মার্বেল, আর 3টি ঠোঙায় রেখেছে 14টি করে মার্বেল। সে মোট কটা ঠোঙা ভর্তি করেছে? 11 7 18,
আর 3 যোগ করলে হচ্ছে 21। সে কিন্তু মোট 21টি ঠোঙায় মার্বেল লেগেছে। এবার আমরা দেখে নেব 21টি ঠোঙায় সে মোট কতগুলো মার্বেল লেগেছে। কীভাবে হিসেব করব দেখো, 11টি ঠোঙায় 15টা করে লেগেছে, 15 11 165। 7টি ঠোঙায় সে 12টা করে লেগেছে, 7 12 84। আর 3টি ঠোঙায় 14টা করে লেগেছে, 3 14 42। এবার 165 84 আর 42 দেখো এটা পাশাপাশি করে দেখানো হয়েছে। কত হবে যোগ করলে সেটা লেখা রয়েছে 291। তাহলে শম্ভু মোট 291টি মার্বেল রেখেছে। এবার দেখো রিহানা কী করেছে। রিহানা প্রতি ঠোঙায় 17টি ঠোঙা ভর্তি করেছে। এবার প্রথম 8টি ঠোঙায় সে 15টি করে মোট 120টি, আর 6টি করে করেছে 6 13 78টি, আর 3টি করে করেছে 42টা, 14টা, 14 3 42। তাহলে মোট কত হয়েছে 120, 78 আর 42। এই সব কটা যোগ করে দেবো, যোগ করে হচ্ছে 240টি। তাহলে রেহানা মোট 240টি মার্বেল রেখেছে। এবার দেখি রাজু কতগুলি ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। দেখো 8টি ঠোঙায় রেখেছে মোট মার্বেল, 7টি ঠোঙায় 15টি করে, 7 15 105। 6টি ঠোঙায় 12টি করে, 6 12 72। আর 5টি ঠোঙায় 14 করে, 5 14 70। এবার 105, 72, 70 এই তিনটে যোগ করে দিয়েছে। দেখো যোগফলটা হচ্ছে 247। তাহলে সে মোট 247টি মার্বেল রাখতে পেরেছে। এভাবেই আমরা 73 পাতা পাওয়াটা বুঝে নিলাম। চলে আসছি 74 পাতায়। দেখবো এখানে কি রয়েছে। একটা ছকের সাহায্যে বুঝেছি। একটা 5-এর সঙ্গে একটা 4-এর সঙ্গে গুণ করা হয়েছে। 5 12 60, 5 11 55, 5 10 50, 5 9 45, 5 0 0, 5 15 75, 5 14 70, 5 13 65। এদিকে দেখো যদি ধরা হয় 4 9 36, 4 1 4, 4 10 40, 4 14 56, 4 13 52, 4 12 48, 4 11 44, 4 15 60। আবার দেখো 3-এর সঙ্গে গুণ করা হয়েছে। 3 13 39, 3 12 36, 3 11 33, 3 15 45, 3 9 27, 3 0 0, 3 10 30, 3 14 42। এদিকে 15-এর সঙ্গে গুণ করা হয়েছে। দেখো 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 8 120, 15 9 135। ঠিক আছে। তার নিচে দেখো ছকটা পূরণ করা হয়েছে। তার নিচে এমন ছকগুলো ছিল যেগুলো দেখো 11-এর সঙ্গে 7 গুণ করলে 77 হয়। 11টা বক্স ছিল, ফাঁকা ছিল। ঠিক আছে। সেটা আমরা বুঝতে পারবো যদি নামটা আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা সহজেই করতে পারবো। 10 10 100, 9 12 108, 14 5 70। এদিকে 15 5 75, 7 12 84, 13 5 65 আর 9 11 99। দেখো তোমাদের পড়াটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।